কি হয় যখন একটি ফ্যাসিবাদী সরকার তার জনগণকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখতে চায়? মানুষের সকল অধিকার হরণ করে নিজের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য একজন ফ্যাসিস্ট শাসক কতটুকু নির্মম হতে পারে? একটি গল্প শুনে আমরা প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করি। গল্পটি আমাদের বাংলাদেশের একেবারেই সাধারণ এক পরিবারের মা ও মেয়ের গল্প। নির্ঝঞ্ঝাট নিরীহ মধ্যবিত্ত জীবন তাদের। হঠাৎ একদিন কোনো কারণ ছাড়া সরকারি বাহিনীর পরিচয়ে মা ও মেয়েকে রাতের অন্ধকারে গুম করা হয়। নিয়ে যাওয়া হয় একটি গোপন কারাগারে। শুরু হয় অকথ্য নির্যাতন। মেয়েকে পরের দিন ছেড়ে দেওয়া হলেও ছাড়া হয় না মাকে। ছোট্ট মেয়েটির বয়স তখন মাত্র 11 বছর। মেয়েটি ছাড়া পাওয়ার পর মায়ের অপেক্ষায় দিন গুনতে থাকে, কিন্তু মা আর ফিরে আসে না। কোনো হদিসও কোথাও মেলে না। সেই 11 বছরের মেয়েটি আজ প্রাপ্তবয়স্ক, কিন্তু আজ পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি তার মায়ের। তবু মেয়েটি এখনো আশা নিয়ে আছে, হয়তো কোনো একদিন ফিরে আসবে তার মা। এতটুকু শুনে নিশ্চয়ই প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে গেছেন। হ্যাঁ, বলছি পতিত ফ্যাসিস্ট হাসিনা ও তার কুখ্যাত গোপন আয়নাঘরের কথা, যেখানে অসংখ্য সাধারণ মানুষ, ভিন্ন মতাবলম্বী, রাজনীতিবিদ অর্থাৎ নিজের ইচ্ছা মতো যে কাউকে গুম করে আটকে রাখত হাসিনা। এদের মধ্যে কেউ কেউ ফিরে এসেছে, কেউ আর কখনো ফিরে আসেনি। অসহায় মানুষগুলোর পরিবার দিনের পর দিন, বছরের পর বছর প্রিয়জনের অপেক্ষায় থেকেছে, কিন্তু আর কখনো খোঁজ মেলেনি তাদের। হাসিনা এমন এক ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল, সন্তান তার বাবার, স্ত্রী তার স্বামীর, মা তার ছেলের খোঁজ জানার চেষ্টা পর্যন্ত করতে পারেনি। যারা ফিরে এসেছে তারাও কখনো আতঙ্কে হাসিনা ও তার পেটোয়া বাহিনীর এই নির্মমতা প্রকাশ করতে পারেনি। হাসিনার পতনের আগ পর্যন্ত জানা যায়নি কি হতো এই গোপন আয়নাঘরগুলোতে, কোথায় এগুলোর অবস্থান, কিভাবে নিরপরাধ মানুষকে গুম করা হতো, কি ঘটতো তাদের ভাগ্যে। চলুন আজ আমরা উকি দিয়ে আসি আয়নাঘরের গভীর অন্ধকারে, তুলে আনি এই প্রশ্নগুলোর উত্তর যা এতদিন মাটি চাপা দেওয়া ছিল এই বন্দিশালাগুলোর অভ্যন্তরে। ফিরে যাওয়া যাক সেই মেয়েটির গল্পে। মেয়েটি এবং তার মাকে গুম করে তুলে নিয়ে যাওয়া হয় তৎকালীন র্যাব 2 ব্যাটালিয়ন সদর দপ্তরে। এরপর রাত ভর আটকে রেখে করা হয় নির্মম নির্যাতন। পরের দিন মেয়েটিকে একটি গাড়ি থেকে রাস্তায় ছুঁড়ে ফেলা হয়, কিন্তু তার মা আর ফিরে আসেনি। গণঅভ্যুত্থানে হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের সদস্যরা মেয়েটিকে নিয়ে যায় র্যাবের সেই আয়নাঘরে। মেয়েটি সেই ঘরগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে সক্ষম হয়, তবে সে এখনো জানে না কেন ওই রাতে তাদের গুম করা হয়েছিল, কি বা ঘটেছে তার মায়ের ভাগ্যে। এবার শোনা যাক তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শান্তশিষ্ট মেধাবী ছাত্র ইব্রাহিম বিন আজিমের কথা। ফজরের নামাজ আদায় করতে যাওয়ার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে গুম করে তাকে নিয়ে যাওয়া হয় আয়নাঘরে। পরিবারের সদস্যরা তার খোঁজ জানার চেষ্টা করলে তাদের নানাভাবে হয়রানি করে হাসিনার হায়নারা। এরপর হঠাৎ একদিন পত্রিকার পাতায় দেখা যায় ইব্রাহিমের মৃতদেহের ছবি। গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে আরও 6 জনের সাথে ইব্রাহিমকে গুলি করে হত্যা করে হাসিনার পেটোয়া বাহিনী। তার মৃতদেহ হস্তান্তর পর্যন্ত করা হয়নি পরিবারের কাছে। এবার বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির ঘটনা। তাকে হাসিনার গোয়েন্দা বাহিনী ডিজেএফআই গুম করে। 8 বছর তাকে আটকে রাখা হয় আয়নাঘরে। তার বৃদ্ধা মা ছেলের অপেক্ষায় দিন গুনতে গুনতে একসময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই খবরটি পর্যন্ত ব্রিগেডিয়ার আজমিকে জানানো হয়নি। ব্যারিস্টার মীর আহমদ বিন কাশিম আরমান, তাকেও শিকার হতে হয় হাসিনার নির্মমতার। র্যাব 1 সদর দপ্তরে অবস্থিত আয়নাঘরে 8 বছর আটকে রাখা হয় তাকেও। একই ভাগ্য বরণ করতে হয়েছিল প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরীকেও। তাকেও 7 মাস আয়নাঘরে আটকে রেখে লোমহর্ষক নির্যাতন করে হাসিনা। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম 2 নেতা, বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে গণ আন্দোলন দমন করার জন্য গুম করে হাসিনা। তাদের 2 জনকে একই বন্দিশালায় ভিন্ন 2টি টর্চার সেলে আটকে রেখে চরম নির্যাতন করা হয়। নাহিদ ইসলামকে চোখ বেঁধে তুলে নিয়ে গিয়ে অকথ্য নির্যাতন চালিয়ে 24 ঘন্টা পর পূর্বাচল এলাকায় ফেলে রেখে যাওয়া হয়। আসিফ মাহমুদ গুম হওয়ার পর তার পরিবারের সদস্যরা যখন কোনো খোঁজ পাচ্ছিলেন না, তখন শেষ চেষ্টা হিসেবে তার বাবা হাসপাতালের মর্গগুলোতে খুঁজে দেখেছেন যদি ছেলের লাশটা অন্তত পাওয়া যায়। পরবর্তীতে 5 দিন গুম থাকার পর সংজ্ঞাহীন অবস্থায় হাতিরঝিল এলাকায় আসিফ মাহমুদকে খুঁজে পাওয়া যায়। এতক্ষণ আয়নাঘরের যে ঘটনাগুলো বলা হলো তা কেবলমাত্র টিপ অব দ্য আইসবার্গ।
এক ভয়াবহ নিপীড়ন যন্ত্রের ক্ষুদ্র অংশ মাত্র, যা সারা দেশে ছড়িয়ে থাকা আরও বহু গোপন আয়নাঘরের অস্তিত্বের ইঙ্গিত দেয়। আয়নাঘরগুলোতে হাসিনার পোষা হায়নাদের নির্যাতনের ভয়াবহতা এত তীব্র ছিল, যার সাথে অনায়াসে আইয়ামে জাহেলিয়াতের তুলনা করা যায়। তবে একটি সত্য আজ স্পষ্ট, এই জাতি কখনোই এ ধরনের ফ্যাসিবাদী দমন নীতি মেনে নেবে না। বাক স্বাধীনতার বিরুদ্ধে পরিচালিত এই জুলুমের সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার এই ভয়ঙ্কর নির্যাতন কেন্দ্রগুলোর মূলোৎপাটন করবে এবং এমন স্বৈরাচারী দুঃশাসনের পুনরাবৃত্তি হতে দেবে না। গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়িয়ে জাতিকে মুক্ত করবে এই দুঃসহ দুঃস্বপ্ন থেকে।